কলিং বেল বাজতেই অরুন্ধতী দরজা খুলে কিছুক্ষণের জন্য থমকে গেল। সামনে যাকে দেখছে এত বছর পরে তাকে আশাই করেনি সে, সাথে একটা অল্প বয়সী সুন্দরী মেয়ে। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা বয়স্ক ভদ্রমহিলা বাসুবী দেবীরও একই অবস্থা। যা খুশি তাই শোনাবেন বলে ঠিক করে এসেছিলেন, কিন্তু এখন তার কঠিন মুখের রেখা অরুন্ধতীকে দেখেই কেমন ধীরে ধীরে পরিবর্তন হয়ে নরম হতে শুরু করেছে। যেন এখানে এসে এতদিন পরে অরুন্ধতীর সামনাসামনি হবেন তিনি কল্পনায়ও ভাবেননি কখনো। অরুন্ধতীও বুঝতে পারল না ব্যাপারটা কি। ইনি তার বাড়িতে কি করতে এসেছেন? চোয়ালটা শক্ত হয়ে উঠতে চাইছে বারবার, কিন্তু নিজেকে সামলে নিয়ে ওনাদের ভেতরে আসতে বলল সে। বাসুবী দেবীও ততক্ষণে বুঝে গিয়েছিলেন যে কারণে এসেছিলেন সেই উদ্দেশ্য আর সফল হবে না তার। তবু তিনি সসংকোচে ভিতরে ঢুকলেন নাতনিকে নিয়ে। আসলে আজ সমস্যায় পড়ে তিনি দৌড়ে এসেছিলেন এখানে। সোফায় বসে নিরুপায় ভাবে নাতনির দিকে তাকালেন তিনি। দ্বিতীয় তাদের সামনে সোফায় বসে গম্ভীর মুখে বলল, বলুন, হঠাৎ এখানে আসার কারণ? বাসুবী দেবী কৃতজ্ঞতার দৃষ্টিতে অরুন্ধতীর দিকে তাকিয়ে পাশের অল্প বয়সী মেয়েটাকে দেখিয়ে বলেন, আমার নাতনি অরুণাভর মেয়ে অরিত্রা। চকিতে মেয়েটার দিকে ভালো করে তাকালো দুতি। মেয়েটির চোখের তলায় কালির আভাস, মুখ থমথমে, সসংকোচে মৃদু হাসল মেয়েটি। অরুণাভর মেয়ে। দুতি বুঝতে পারল না ব্যাপারটা কি। আজ হঠাৎ নাতনিকে এখানে নিয়ে এসেছেন কেন? কি অভিসন্ধি? বাসুবী দেবী কিভাবে শুরু করবেন বুঝতে পারলেন না। অনেক বছর আগেকার ঘটনা পুনরাবৃত্তি ঘটতে চলেছে যেন। তবু তিনি বললেন, আপনার ছেলের সাথে আমার নাতনির একটা সম্পর্ক রয়েছে। এইবার দুতির ভুরু কুঁচকে গেল। বুঝতে পেরেও জিজ্ঞেস করল সে, সম্পর্ক? কেমন সম্পর্ক? ভীষণ লজ্জায় পড়লেন যেন বাসুবী দেবী। কোনোদিন যে দুতির সামনে এইভাবে মাথা নিচু করে আসতে হবে ভাবতেও পারেননি তিনি। মুখে বললেন, আসলে ওরা দুজন দুজনকে ভালোবাসে। দুতি ভুরু কুঁচকে বলল, ভালোবাসে? তারপরে হঠাৎ সোফা থেকে উঠে দাঁড়িয়ে গম্ভীর মুখে বলল, তো আমি কি করতে পারি? দুতির এইরকম রূঢ় ব্যবহারে অরিত্রার চোখে জল এলো। বাসুবী দেবী নাতনির হাতে আলতো চাপ দিয়ে কম্পিত গলায় বললেন, দীপ্তমান বিগত কয়েকদিন ওর সাথে দেখা করছে না। ও অনেক চেষ্টা করেছে যোগাযোগ করার, কিন্তু দুতি বলল, তাতে আমি কি করব? তাছাড়া ছেলে এখন বাড়ি নেই, অতএব আমার কিছুই করার নেই। বাসুবী দেবী বিনীতভাবে বলল, যে কোনো সম্পর্কে একটু আধটু ঝগড়া তো হয়েই থাকে, কিন্তু তাই বলে যোগাযোগ রাখবে না এটা। বলেই উঠে সে দুতির হাত দুটো ধরে ফেলল। তুমি আমার নাতনিটাকে বাঁচাও মা, ও ভীষণ কান্নাকাটি করছে। বাধ্য হয়ে আমি এসেছি আজ এখানে। দুতি নিজের হাত আস্তে করে ছাড়িয়ে নিয়ে বলল, দেখুন, আমার কিছু করার নেই। আপনারা বসতে পারেন কিছুক্ষণ, চাটা খান। তবে এটুকু বলতে পারি, আমার ছেলে মেরুদণ্ডহীন নয়। এইটুকু বলে মৃদু হেসে বাসুবী দেবীর চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল, ছেলে ফিরুক, তারপরে কথা হবে। বলে কাজের মেয়েকে ওদের চা দিতে বলে ভিতরে নিজের ঘরে চলে গেল দুতি। বুকের ভিতরে তার তখন উথাল পাতাল। ড্রেসিং টেবিলের আয়নার সামনে বসে নিজেকে দেখল। মনের ভিতরে আজ তার কালবৈশাখীর ঝড়, কত স্মৃতি। দুতির মন চলে যেতে চাইল প্রায় 28 বছর আগে। অরুণাভর মুখটা ভেসে উঠল। দুতির মনটা মুহূর্তে খারাপ হয়ে গেল যেন। পুরনো স্মৃতি মনে পড়লে আজও দগদগে ঘায়ের মতো জ্বালা করে উঠেছে। চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল তার। প্রায়
28 বছর আগের ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে যেন তার জীবনে। দুজনের সম্পর্ক ক্লাস 11 থেকে হলেও কলেজে 3rd ইয়ারে যখন পড়তো তখন একদিন সম্পর্ক টিকিয়ে রাখতে সেই দিন সেও তো বাধ্য হয়ে দৌড়ে গিয়েছিল অরুণাভর বাড়িতে। তার আগে কয়েকদিন ধরে সে বুঝতে পারছিল অরুণাভ যেন একটু হলেও তাকে কেমন এড়িয়ে যাচ্ছে। কিছুদিন পরে একদিন দেখা করে অরুণাভ বিষণ্ণ মুখে জানালো দীর্ঘ 5 বছরের সম্পর্ক শেষ করতে চায় সে। দ্যুতি অবিশ্বাসের দৃষ্টিতে অরুণাভর দিকে তাকিয়েছিল। মাথা নিচু করে উত্তর দিয়েছিল অরুণাভ। তার মাকে দ্যুতির সাথে সম্পর্কের কথা বলতেই তার মা বেঁকে বসেছেন। কয়েকদিন ধরে ভীষণ অশান্তি করে ছেলেকে দিব্যি দিয়েছেন যে ভিন্ন কাস্টের মেয়ের সাথে বিয়ে তো দূর, সম্পর্ক রাখলেও সে তার মায়ের মরা মুখ দেখবে অরুণাভ। এই কয়দিন ভীষণ টানাপোড়েনের মধ্যে থেকে অবশেষে সেই সম্পর্ক না রাখার সিদ্ধান্ত নিয়েছে অরুণাভ। কিছু করার নেই তার, একমাত্র ছেলে সে। মাকে এতটা আঘাত দিয়ে দ্যুতির সাথে সম্পর্ক রাখা সম্ভব নয়, তাই সে নিরুপায় হয়ে স্তব্ধ হয়ে গিয়েছিল দ্যুতি। কি বলছে কি অরুণাভ? অরুণাভ জানে না তাদের সম্পর্ক কত দূর গিয়েছে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই জানে তাদের বিয়ে হবে আগামী দিনে। অরুণাভর তাদের বাড়িতে নিত্য যাতায়াত। দ্যুতির বাড়িতেও এই সদাহাস্যময় ছেলেটিকে মেনে নিয়েছে। দ্যুতির বাবা ঠিক করেছিলেন কলেজ শেষে অরুণাভ আর কয়েকদিন পর নিজেদের ব্যবসার ভার নিলেই মেয়ের বিয়ের পাকা কথা বলতে যাবেন অরুণাভর বাড়িতে। আজ অরুণাভর এই কথা শুনে দ্যুতির পাগলের মতো লাগছিল। নিজের সাজানো স্বপ্ন যেন তছনছ হয়ে যাচ্ছিল তার মনের ভিতরে। এই তছনছের ভীষণ শব্দে যেন তার মনের ভিতরটা ভেঙে পড়ছিল হু হু করে। মনে হয়েছিল অরুণাভকে ছাড়া বেঁচে থাকা তার পক্ষে অসম্ভব। এর জন্য সে সব কিছু করতে পারে। সে জেদ ধরেছিল অরুণাভর মায়ের সাথে দেখা করে বুঝিয়ে বলবে তাকে কেন তিনি রাজি নন। তার জীবনটাকে নিয়ে এইভাবে ছিনিমিনি খেলছেন কেন। একবার সামনাসামনি জিজ্ঞেস করতে চায় সে। নিশ্চয় বুঝিয়ে বললে তিনি বুঝবেন। অরুণাভ নিজের মাকে চেনে। সে বুঝতে পেরেছিল কি ঘটতে চলেছে, তাই সে রাজি না হলেও দিশেহারা অরুন্ধতী নির্লজ্জের মতো আত্মসম্মান বোধ জলাঞ্জলি দিয়ে তবুও সেদিন গিয়েছিল বাসবী দেবীর কাছে। বাড়িতে সেদিন অরুণাভর বাবা ছিলেন না। তাকে ছেলের সাথে ঢুকতে দেখে বাসবী দেবী বেরিয়ে এসেছিলেন সেদিন বিশাল ড্রয়িং রুমে। বাসবী দেবীর কঠিন মুখ দেখেও সে তার কাছে কাকুতি মিনতি করেছিল সম্পর্কটাকে মানিয়ে নেওয়ার। কিন্তু সেদিন উনি ভীষণ তাচ্ছিল্যের সাথে বলেছিলেন, কি সাহস তোমার, তুমি এখানেও চলে এসেছো? তারপরে মৃদু হেসে বলেছিল, আসলে হবেই তো, কেমন ঘরের মেয়ে সেটা তো দেখতেই হবে, এই জন্য স্ট্যাটাস মেনটেন করতে হয়, বুঝলি বাবু। ওনার কথায় অরুণাভ শুধু মিনমিন করে মা বলে যেটুকু প্রতিবাদ করতে চাইল তা উপস্থিত দুজনেরই কান অবধি পৌঁছাল না বোধহয়। দ্যুতির ভিতরে যেন কালবৈশাখীর ঝড়। সে যে অরুণাভকে বড্ড ভালোবাসি, কিন্তু এই অপমানে সে আর থাকতে পারল না। ভুরু কুচকে অরুণাভকে বলল, আমার সাথে এত বছর সম্পর্ক সময় স্ট্যাটাস দেখনি কেন তুমি? কোন বাড়ির মেয়ে আমি? বাসবী দেবী গলা উঁচিয়ে বলেন, ও কি বলবে, অল্প বয়সে এরকম 2-1টা সম্পর্ক সব ছেলেরই থাকে। তাছাড়া আমার ছেলের যোগ্য তুমি কোন দিক থেকে? কোনো দিক থেকেই তো দেখছি না, না আছে রূপ, না আছে তেমন কোনো গুণ। শোনো মেয়ে, একটাই ছেলে আমার, যাকে তাকে তো আর বৌমা করতে পারি না। চাঁদের টুকরোর মতো বৌমা করব আমরা। সব বাবা মায়ের একটাই স্বপ্ন থাকে, আমাদেরও আছে। তাছাড়া এই ব্যানার্জি বাড়ির একটা ঐতিহ্য আছে কিনা, স্ট্যাটাস আছে। তুমি একটা পোস্টমাস্টারের মেয়ে, বামুন হয়ে চাঁদে হাত বাড়াও। এরপরেও ভাবো এই সম্পর্ক কিভাবে মেনে নেব। এই সম্পর্ক কখনোই সম্ভব নয়। তারপর ছেলের দিকে তাকিয়ে বলেছিল, খোকা, ওকে চলে যেতে বল এখান থেকে, বলে গটগট করে দোতলায় উঠে গিয়েছিলেন তিনি। অরুণাভ চুপ করে দাঁড়িয়েছিল
ড্রয়িং রুমের এক পাশে। দুতি আর থাকতে পারল না। প্রচন্ড রাগে আর অভিমানে অরুণাভর কাছে গিয়ে তার বুকের উপর ঝাঁপিয়ে পড়ে ভীষণ কান্নাকাটি করেছিল। প্রত্যুত্তরে অরুণাভকেও নিরুপায়ের মতো কাঁদতে দেখে দুতি আর নিজেকে স্থির রাখতে পারেনি। কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে অরুণাভকে সপাটে চড় মেরে বলেছিল, মেরুদণ্ডহীন কাপুরুষ একটা। তারপরে চলে এসেছিল সেখান থেকে। সপ্তাহখানেক পরে খবর পেয়েছিল বিশাল বড়লোকের সুন্দরী মেয়ের সাথে অরুণাভর বিয়ে। সেদিন দুতি আর কাঁদেনি। কদিন ধরে তার কেমন যেন মনে হয়েছিল ভালোবেসে জীবনে সে ঠকে গেছে ভীষণ রকম। কিন্তু তারপরে সময়ের সাথে সাথে সে বুঝতে শিখেছিল জীবনে কারোর অনুপস্থিতিতে কেউ শারীরিকভাবে মরে যায় না, শুধু মনটা মরে যায়। ধীরে ধীরে নিজেকে সামলে নিয়েছিল সে। মনে হয়েছিল ভীরু কাপুরুষ মেরুদণ্ডহীন কোনো মানুষের জীবনসঙ্গিনী হলে হয়তো নিজের আত্মমর্যাদাটা টিকিয়ে রাখতে পারত না সে। আজ সে ভীষণ সুখী। আজ সে নিজে স্বনির্ভর। ছোট্ট বুটিকের সফল ব্যবসা আছে তার। প্রফেসর অনিন্দ বর্মন তার স্বামী। তাদের একমাত্র ছেলে দীপ্তমান। সেও এখন সদ্য প্রতিষ্ঠিত। আয়নার সামনে বসে নিজেকে দেখল দুতি। কি অদ্ভুত যোগাযোগ! মনের ভিতরে ঘা থাকলেও সে আজ সুখের টানে প্রায় ভুলতেই বসেছিল এই সম্পর্কের কথা। কিন্তু আজ হঠাৎ তার অতীত সামনে এসে যেন ওলট পালট করে দিল তাকে। কি করণীয় এখন তার? প্রতিশোধের সুযোগ বুঝি ভগবান সবাইকে দেন। আয়নার সামনে বসে মৃদু হাসল সে। প্রতিশোধ নেবার সময় এসেছে আজ। আজ যথাযোগ্য জবাব দেবে সে ওই মহিলাকে, যিনি অহংকারের বশে তার জীবনটাকে কালবৈশাখী ঝড়ের মতো উলটপালট করে দিয়েছিল সেদিন। বাসুবী দেবী যে উদ্যোগ নিয়ে এসেছিলেন নাতনিকে নিয়ে, দুতিকে দেখে বুঝলেন সেদিনের তার চরম অহংকারের ভুলের বোঝা আজ তার নাতনিকেই বইতে হবে। ভীষণ মন খারাপ হলো তার। সময় সবাইকে একবার করে এইভাবে মনের আয়নায় মুখ চেনাতে সাহায্য করে বুঝি। তার নিজের বৌমা দিনরাত ব্যস্ত নিজের পার্লারে আর সাজ নিয়ে। সত্যি সুন্দরী আর বড়লোকের মেয়েকে বৌমা করে এনেছিলেন তিনি শখ করে, কিন্তু পরে বুঝেছিলেন ভুল করেছিলেন তিনি। ছেলের সাথে বউয়ের তেমন বনিবনাও হয়নি কখনো। এর জন্য নিজেকে দায়ী করেন তিনি আজ মনে মনে। ছেলেটাও কেমন যেন হয়ে গেছে। সে এখন সবসময় ব্যস্ত পড়তি ব্যবসা টেনে তোলার আপ্রাণ চেষ্টায়। আর বৌমা নিজের সৌন্দর্যের ঘাটতি হবে বলে অনেকদিন সন্তান নিতে চায়নি সে। অবশেষে বিয়ের 8 বছর পরে এই আদরের নাতনি অরিত্রা হলো তার। বৌমার সাথে তেমন মিল না হলেও নাতনি হয়েছে তার মনের মতো। ছোট থেকেই কোলে পিঠে করে মানুষ করা এই নাতনির এক ফোঁটা কষ্ট তিনি সহ্য করতে পারেন না কিছুতেই। আজ দুপুরে কলেজ থেকে ফিরেই গুম হয়েছিল অরিত্রা। ঝগড়া হয়েছিল সেদিন। যদিও দোষ নাতনির ছিল সেটা সে এখন স্বীকার করছে, কিন্তু সেই দিন থেকে কিছুতেই দীপ্তকে ফোনে পাচ্ছে না সে। দেখাও করছে না। একটু আগেই এক বন্ধুর কাছে শুনেছে সে চলে আসার পরেই অন্য একটা মেয়েকে বাইকের পিছনে বসিয়ে দীপ্তকে কলেজের রাস্তায় ঘুরতে দেখেছে সে। ফোনটা সুইচ অফ করে দেয় অরিত্রা। বারবার তার মনে হচ্ছিল এখন মরে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই তার। বিছানায় উপর হয়ে শুয়ে কান্নায় ভেঙে পড়েছিল যখন অরিত্রা, সেই সময় তার ঘরে ঢোকেন বাসুবী দেবী। নাতনির কান্নায় তখন বুকটা ভেঙে যাচ্ছিল তারও। নাতনিকে বুকের মধ্যে টেনে শুনলেন সবকিছু। দীপ্তমান বর্মন ছেলেটার নাম, ঠিকানা, আজকালকার মেয়ে কোথায় কি করে বসে, তাই সবকিছু শুনে শঙ্কিত বাসুবী দেবী সরাসরি চলে এসেছেন এই বাড়ি। একটু পরেই দীপ্ত ফিরল, সঙ্গে একটা মেয়ে। ডাইনিং এ ঢুকেই থমকে গেল, ভুরু কুচকে বলল, অরি তুমি? তারপর বাসুবী দেবীকে দেখে একটু থমকে গেল। অরিত্রা সে কথার জবাব না দিয়ে পাশের মেয়েটিকে দেখে বুঝল এর কথাই বন্ধুর কাছে শুনেছে সে। সরাসরি কড়া স্বরে জিজ্ঞেস করল, ওকে? ও মিমি, কেন কি হয়েছে? দীপ্ত জিজ্ঞেস করল অবাক ভাবে।
অরিত্রার নাকের পাটা ফুলতে শুরু করতেই সঙ্গের মেয়েটা মৃদু হেসে বলল, ও দাভাই, সেই অরিত্রাদি, ভারী মিষ্টি তো। দাভাই? ভুরু কুচকে গেল অরিত্রার। ছেলের আওয়াজ পেয়ে দুতি ঘর থেকে বেরিয়ে এসে গম্ভীরভাবে তাকে জিজ্ঞেস করল, তুই কি চিনিস মেয়েটাকে বাবু? অপ্রস্তুত দীপ্ত মাথা চুলকে কিন্তু কিন্তু করে বলল, হ্যাঁ, কিন্তু ও এখানে। অরুন্ধতী এক মুহূর্ত অরিত্রার দিকে তাকালো। সেদিনের নিজের প্রতিচ্ছবি দেখতে পেল যেন সে। ছেলেকে ফের জিজ্ঞেস করল, তোর সাথে কিসের সম্পর্ক মেয়েটার? দীপ্ত মাথা নামিয়ে নিল। অরুন্ধতী দেখতে চাইল ছেলে স্বীকার করতে পারে নাকি। কি রে বল? দীপ্ত বলল, মানে আমরা ভালোবাসি দুজন দুজনকে। অরিত্রা দীপ্তর দিকে তাকালো। এতক্ষণে পুঞ্জীভূত অভিমান মিলিয়ে গেল তার। ঠাম্মির দিকে সজল চোখে তাকিয়ে নিজের বোকামির জন্য লজ্জা পেল সে। দুতি কয়েক সেকেন্ড পরে জিজ্ঞেস করল, ভালোবাসিস? হ্যাঁ মা, আমরা বিয়ে করব ঠিক করেছি। ও আচ্ছা, তাহলে মেয়েটার সাথে এখন যোগাযোগ করছিস না কেন? দীপ্ত মুখ কাচুমাচু করে বলল, ঝগড়া হয়েছিল, সবসময় ভুলভাল কথা বলে মাথা গরম করে দেয়। তারপর তুমি সেদিনই বিকেলে আমার মাসির বাড়ি পাঠিয়ে দিলে মিমিকে আনতে। ওখানে জানো তো টাওয়ার ঠিকঠাক থাকে না, তার উপর রাগও ছিল বলে আমিও ইচ্ছে করেই এই কদিন। দুটি ছেলের দিকে তাকিয়ে বলল, একটা সম্পর্ক তৈরি করলে তার সম্মান রক্ষা করতে জানতে হয়, সেটাকে নিয়ে ছিনিমিনি খেলতে নেই কখনো। দ্বিতীয় দিন যেন এমন আর করিস না বাবু। দীপ্ত বলল, না মা, কখনো নয়। আজ আমি বোনকে নিয়ে ওকে খুঁজতেই ওর কলেজে গিয়েছিলাম, কিন্তু শুনলাম ও বাড়ি চলে গেছে। ফোন করেছি কিন্তু ওকে পাচ্ছিলাম না, সুইচ অফ। দুতি এবার বাসুবী দেবীর দিকে সরাসরি তাকালো। মৃদু হেসে বলল, আমার ছেলেকে আমি নিজেদের কাস্ট আর স্ট্যাটাসের দোহাই দিয়ে কাপুরুষ হবার শিক্ষা দিইনি। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, ও আপনার নাতনিকে কখনোই ঠকাবে না, মায়ের দোহাই দিয়ে। বাসুবী দেবী মাথা নিচু করলেন। বুঝলেন, এইভাবেই বুঝি কোনো না কোনো সময় জীবনের আয়না থেকেই শিক্ষা পায় মানুষ। হাত জোর করে ক্ষমার ভঙ্গিতে দুতির দিকে তাকিয়ে কৃতজ্ঞতায় আর অনুশোচনায় তার চোখ জলে ভরে গেল। শেষ হলো আজকের গল্প ফিরে পাওয়া। কলমে ঝুম্পা মণ্ডল।